আমরা এখন জাতীয় ঐক্যের কথা বলছি। এটি সময়ের দাবি ছিল। গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে একটি ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে। দেশ এবং জাতির স্বার্থে সবাই একমত এবং ঐক্যবদ্ধভাবে সব কিছু ফেস করতে চায়, মোকাবেলা করতে চায়। আজ ধর্মীয় সম্প্রদায়ের যারা নেতা আছেন, ধর্মীয় গুরু আছেন, তাদের সঙ্গে একই ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হয়তো আজকের বৈঠকেও একই সুর আমরা শুনতে পাবো সবার কণ্ঠে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো জাতীয় ঐক্য মানে কি, এইটা আমাদের বুঝতে হবে। নিশ্চয়ই যারা আমাদের পণ্ডিত ব্যক্তি আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা সরকারের নীতি নির্ধারণী হয়, তারা নিশ্চয়ই এটা বোঝেন। জাতীয় ঐক্য মানেই শুধু একসঙ্গে বসে বৈঠক করা না, একসঙ্গে সভা সমাবেশ করা না। জাতীয় ঐক্য মানে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। পাশাপাশি এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যারা আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, হিন্দু কার্ড খেলতে চায়, সংখ্যালঘু কার্ড খেলতে চায়, তাদের স্বার্থে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, তারা বাংলাদেশকে তাদের একটি অঘোষিত অঙ্গরাজ্য বানাতে চায়, এখানে একটি উপনিবেশিক শাসন চাপিয়ে দিতে চায়। শেখ হাসিনা সরকারের মতো একটি নতজানি পররাষ্ট্রনীতি যারা চায়, সেইখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসব, সেই রূপরেখাও, সেই রোডম্যাপও কিন্তু জাতীয় ঐক্যের মধ্য দিয়ে তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? এই যে ভারত কথায় কথায় আমাদেরকে বলে যে তোমরা আমাদের প্রতি ডিপেন্ডেন্ট, আমরা চাল না দিলে, ডিম না দিলে, পেঁয়াজ না দিলে, আমরা তুলা না দিলে তোমরা না খেয়ে থাকবা, তোমরা মরে যাবা ইত্যাদি বলে না। এই যে শুভেন্দু অধিকারী গত 15 দিন থেকে তো এই বয়ান, এই ন্যারেটিভ তৈরি করছে। অনেকে বলে বাংলাদেশ পুস্কে দেশ, ভিখারির দেশ, কত জঘন্য ভাষায় তারা আক্রমণ করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলেছে উইপুকার। তারা যতই বলুক, তারা ভোটের রাজনীতির জন্য এগুলো বলছে, কিন্তু আমি মনে করি এটা আমাদের সুযোগ। আমাদের কয়েকটি বিষয়ে শক্তি এবং সামর্থ্য অর্জন করতে হবে। যেই সব ক্ষেত্রে ভারত আমাদের জিম্মি করে রাখতে চায়, ভয় দেখাতে চায়, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই জায়গাগুলো চিহ্নিত করে সেই সব সেক্টরে আমাদেরকে আত্মনির্ভরশীল, স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সেটি কীভাবে সম্ভব, সেই পলিসিও এই জাতীয় ঐক্যের মাধ্যমে এই সমস্ত জাতীয় পর্যায়ের বৈঠকে ঠিক করতে হবে। এটা কী হতে পারে? যে ধরেন আমরা প্রথমত বলে যে তোমার চিকিৎসা দিব না, তোমরা কোথায় চিকিৎসা নিবা, তোর পাঞ্জাব যাও, লাহোর যাও, কি মস্করা টিটকারি করে। আমি বলি এটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে। আমাদের যারা ডাক্তার সমাজ আছেন, চিকিৎসক ভাইরা বোনরা আছেন, তাদের সঙ্গে একটা বৈঠক করতে হবে সরকারের, যে আমরা আর ভারতের চিকিৎসা নিতে যাব না, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের চিকিৎসকদের কোথায় ঘাটতি, ওই মানের হাসপাতাল কোথায় নাই। আমরা তো ভারতে যে ফ্রি চিকিৎসা নেই না, বা নোংরখানায় খাই না, বরং বাংলাদেশের মানুষ ডলার খরচ করে আসে ওখানে। প্রতি বছর শত শত কোটি টাকা তার ভারতে যে খরচ করছে বেড়ানোর নামে, চিকিৎসার নামে, কেনাকাটার নামে। ভালো কথা, আমরা স্বয়ংসম্পূর্ণ হব। ডক্টর ইউনূসকে বলবো যে আপনার সামনে একটি সুবর্ণ সুযোগ, এই জাতীয় ঐক্যের মাধ্যমে এইসব বৈঠকগুলোতে এই পলিসি আমাদের নির্ধারণ করতে হবে। 1 নম্বর, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে, তার জন্য যা যা করার দরকার সেই সব পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে এই যে আমাদেরকে চাল আমদানির ভয় দেখায়, চালে কীভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, চাল, পেঁয়াজ, ডিম সহ যে তুলা, যেই সব বিষয়, যেই সব পণ্য আমাদেরকে ভারতের থেকে আমদানি করতে হয়, সেই সব পণ্য কিভাবে আমরা দেশের মধ্যে আর উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আর যদি একেবারে বিদেশ থেকে আনতে হয় তাহলে আর কোন বিকল্প কোন দেশ আছে, এই সব বিষয় আমাদের ভাবতে হবে। আমরা মনে করি স্বয়ংসম্পূর্ণ হলে এই সব টিপ্পনি কাটতে পারবে না, আমরা অর্থনৈতিকভাবে আরও উন্নত হব। আপনাদের মনে থাকার কথা, এখন হয়তো ভারতের লোকজন গত কয়েক বছর থেকে তারা বিদেশি গাড়ি ইউজ করে, দামি গাড়ি ইউজ করে। এই ভারতে কিন্তু দীর্ঘ প্রায় 50 বছর তারা কোনো বিদেশি গাড়ি ইউজ করে নাই। তারা নিজেরা গাড়ি বানিয়ে, ওই সেটা মডেল ভালো না হোক, দেখতে সুন্দর না হোক, তারা কিন্তু দীর্ঘদিন ইউজ করেছে। আমাদেরকেও এইসব জিদ, এই ধরনের নীতি গ্রহণ করতে হবে। আরেকটি কথা হচ্ছে এই যে বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর করা নিয়ে বড় আপত্তি। এটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে বৃহৎ বিমানবন্দর ছিল। সেটি যখন আবার চালু করার উদ্যোগ নিয়েছে এই সরকার, ওই হাসিনা সরকার তো করে নাই, ভারতের আপত্তির মুখে সেটি বন্ধ করে রেখেছিল। এখন যখন ডক্টর ইউনূসের সরকার এই বিমানবন্দর পুনরায় কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে, তখন ওদের গা জ্বালা শুরু হয়েছে। ওরা সীমান্তের কাছাকাছি বিমানবন্দর করলে সমস্যা নাই, আমরা করলে সমস্যা। এই সব জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আর এই সব করার জন্য
যেই বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হলো আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে এই ঐক্যের কাতারে সীসা ঢালা যে একটা ঐক্য তার মতো করতে হবে। বাংলাদেশের যে সময় সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা আছেন তাদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তারা যাতে কোনোভাবেই দিক বিভ্রান্ত না হয়, বিচ্যুত না হয়, তাদেরকে যাতে ভারত বিভ্রান্ত করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেজন্য কি করতে হবে? তাদের প্রত্যেকটি সমস্যা আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমি মনে করি জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই জাতীয় কমিটির শাখা করতে হবে। প্রয়োজনে সেখানে প্রতি মাসে মিটিং করতে হবে এবং সংখ্যালঘু ভাইদের বলি এবং সরকারের পক্ষ থেকে বলা উচিত, আপনাদের যেখানে হামলার শিকার হবেন, ট্রলের শিকার হবেন, যেই ধরনের শিকার হবেন, সঙ্গে সঙ্গে আপনার ওই কমিটির কাছে এসে জানাবেন, অভিযোগ জানাবেন, যাতে তার বাংলাদেশে সংখ্যালঘু কার্ড খেলতে না পারে। আমরা সবাই বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের আইনগতভাবে, সাংবিধানিকভাবে সবার সমান অধিকার। এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, আমরা করতে দিব না। এটি একটি অসাম্যের বাংলাদেশ, এটি একটি সাম্যের বাংলাদেশ, এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটি সম্প্রীতির বাংলাদেশ। এখানে আমরা কোনোভাবেই সাম্প্রদায়িক বিষ বৃক্ষ কাউকে লাগাতে দিব না, ঢুকতে দিব না। আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্য সত্যিকার অর্থে সুদৃঢ় হোক, দীর্ঘস্থায়ী হোক এবং এটিকে সুসংগত করার জন্য একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলার জন্য আমাদের যা যা করার দরকার তাই আমাদের করতে হবে এবং সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং শেষ করব একটি কথা বলে, এই পরিস্থিতি যারা আমাদের দাবিয়ে রাখতে চায়, ভয় দেখায়, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। পাশাপাশি আমাদেরকেও শক্তিশালী বন্ধু রাষ্ট্র খুঁজতে হবে। ভূ রাজনীতিতে, কূটনীতিতে এটি দোষের না। আমাদেরকেও ডিফেন্সে যেতে হবে, এটির ব্যাখ্যা আর দিলাম না। নিশ্চয় যারা বুঝার তারা বুঝেছেন। আল্লাহ হাফেজ।